ওরা নিজেদের মতো কেটে কুটে এরকম একটা ব্যাগ বানাচ্ছে। সবাই মজা করছে। মজা করছি আমরা। হ্যাঁ বলছি। সুন্দর সুন্দর। জয়ী, কে কে বেশি বকে এখানে? ম্যাম, কোন ম্যাম? পূজা ম্যাম? এখানে আসার পর আমার করবো না। ওকে আসো, কস ক্রস আসো। কথা বলছে ওকে আর বকবো না। প্রাকৃতিকভাবে দেখলে এই যে আমরা স্পেশাল করছি মানে ব্রাত্য করে দিলাম, কি ডিসেবিলিটি মানে ব্রাত্য করছি। কেন ব্রাত্য করছি? কারণ আমার সিস্টেমের সঙ্গেও ফিট করছে। তখন একজন স্বনামধন্য ডক্টর আমাকে বলেন যে আপনি অপারেশনটা করাবেন বিকজ ইট উইল টেক ফিউ ল্যাক্স অ্যান্ড শি ইজ ডাউন সিনড্রোম। হয়তো ও পরবর্তীকালে শি উইল বি বার্ডেন অফ দ্য সোসাইটি। উনি যদি সেদিনকে আমাকে এই কথাটা না বলতেন, আজকে আমি বা আমার মেয়ে যেটুকু যা এখানে এসে দাঁড়াতে পেরেছি সেটা কিন্তু হতো। এই তিনজন বন্ধু টাইম কাটাবে। বন্ধুদের নামটা আমি বলে দিই, রোহিত, হ্যালো। ঐশী আর রাহুল। ঠিক আছে, তোমরা কি কাজকর্ম করো টরো এইসব আর কি ওরা একটু দেখবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু হাসি তো ওদের তো একটু ওয়েলকাম করি। সব এতক্ষণ তো প্রচুর চলছিল। এই ক্যামেরাটা দেখে কেউ ভয় পেও না, কোনো ভয়ের কিচ্ছু নেই। তোমরা নর্মাল যেরকম ভাবে দিনটা কাটাও সেরকম ভাবেই কাটাবে, আমরা তোমাদের সাথে কাটাবো। আমি সবার নামটা একবার করে জেনে নিতে পারি? একদম একদম। তোমার থেকে শুরু করি। নামটা বলে দাও। আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম জয়ী। আচ্ছা, রমিক মোহন চ্যাটার্জি। তোমার নাম? চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমার নাম? স্যার এদিকে একটু ঘুরুন, আপনার নামটা বলুন স্যার। স্যার এদিকে তাকান, আপনার নামটা বলুন স্যার। নাম কি আপনার? ঠিক আছে। তো এবার তোমরা যেরকম অ্যাক্টিভিটিসে ঢুকে যাও, তোমরা করো। আমরা তোমাদের মধ্যেই থাকবো, তোমাদের থেকেই শিখবো এবং তোমাদের থেকে শেখার জন্যই আজকে আমরা এসেছি। আর তোমাদের বানানো জিনিসই খাবো, ভাত শুধু নিজেরাই খাবো এটা করব না, খাবো আর নেবো। ঠিক আছে। চলে এসো অনন্যা। থ্যাংক ইউ। নীলাভ ঘোষাল, নাও এখানে করে দাও। পিনাকি চৌধুরী, কটায় এসছিস আগে বল। তুই 10:30টায় আসিস নি, ঠিক করে বল কটায় এসছিস। হ্যাঁ 10টা।
হ্যাঁ তোমরা চা নিয়ে নাও। পৃথা আসেনি। প্রতিজ্ঞা চলে এসো, ওই দিক দিয়ে এসো। তুমি এসে নিয়ে নেবে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। শ্রেয়া ওই দিক দিয়ে। এই তুমি সব কনভারসেশন শুনে বন্ধুদের কাছে এসে লিক করেছো? এই কি বলেছে রে জয়ী? কি বলেছে জয়ী? তুমি কি বলেছো সবাইকে? সবার বেশিরভাগই পেরেন্টস ফোন করে বলছে স্যাটারডে তাহলে লাঞ্চ পাঠাবো না তো। হ্যাঁ তুই কোত্থেকে শুনলি? এই যে কোত্থেকে শুনলি রে স্যাটারডে লাঞ্চ খাওয়ানো হবে? কোত্থেকে শুনলি? স্যার রাত ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ ফ্রেন্ডশিপ ডে তো বোঝা যাচ্ছে। দাঁড়াও বল কোত্থেকে শুনলি? এই না একটু শুনেছিলি কোত্থেকে? এই একটু যে শুনেছিলি কোত্থেকে শুনেছিলি? কোত্থেকে শুনেছিলি বল না মা সবাই সই করেছো তো? দিদি থেকে দিদি এখানে আসে। শনিবার কি আছে? আমি তো জানি না কি আছে রে। शनिवार क्या है? सैटरडे क्या है? शनिवार को कंप्यूटर क्लास है। तेरा तो कंप्यूटर क्लास है। इन लोगों का क्या है जो लोग आता नहीं है? জয় ফ্রেন্ডশিপ ডে। আচ্ছা এবার সবাই সবার পেয়ারে বসে যাবে, যে যার সাথে বসে কাজ করো। আচ্ছা চা খাওয়া হয়ে গেলে ট্রে আর কাপগুলো নিয়ে চলে যাবে। আজকে ধোয়ার ডিউটি কার? যে যার কাপ এখন ওই সেই ধোবে। আচ্ছা বলছি যে কোথা থেকে শুনলে বাবা শনিবারের গল্পটা? কি এই হাসছিস কেন রে? শনিবারে কি আছে? আমি জানি না বল। জানি না আন্টি সত্যি। তোরা কেউই এখন জানিস না? কিসের পার্টি? বালার মোটেই নেই। এই ঠিক করে বল কি পার্টি? তোরা বলছিস না সব চেপে যাচ্ছিস যে মিথ্যে কথা বলছিস। বালার জন্মদিনের পার্টি? সে তো বালার তো 13ই আগস্ট। হ্যাঁ তো কিসের পার্টি? দেখো ঈশান আর কম্বিনেশনটা দেখছি। ও টিচার ট্রেন ফটোগ্রাফার গাই ওই হচ্ছে জয়ী। জয়ী শনিবার কি খাওয়ানো আছে? খাতাটা অ্যাটেন্ডেন্স খাতা যেখানে থাকে সেখানে অ্যাটেন্ডেন্স খাতা রেখে দাও। ম্যাম খাওয়াবে? কি খাওয়াবে? এই চুপ কি খাওয়াবে? কি খাওয়াবে? বিরিয়ানি। মানে কালকে সমস্ত কথা আমার শেষ হয়েছে। আমি বললাম ঠিক আছে আপনি তাহলে 11টায় আপনাকে ফোন করব। তখন দেখছি মানে এমন একটা অ্যাটিটিউড নিয়ে বেরোলো, মানে ও কিছু শোনেইনি। মানে ও যে ভেতরে আছে সেটাও আমি একটা ফ্ল্যাশের আওয়াজ থেকে শুরু করে কিচ্ছু পাইনি। এই শোন এই খবরটা লিক কে করলো তুই? সবাই তো জানিয়ে দিলি শনিবার বিরিয়ানি। এই কে আসবি না রে শনিবার? সোমা আসবে না বলে দিয়েছে আগে। জয় কি ভালো একটা পেট বাঁচলো। এই শনিবার আসবি তো? বিরিয়ানি আমি খাবো। ও বাবা জানটি খাবে জয় বিরিয়ানি। ও তো জানতো না, কালকে তো ছিল না প্রশ্নপত্র লিকের দিন ছিল না। এই ঈশান শনিবার কি খাবে পূজাগান? দেবেন বিরিয়ানি। গুড মর্নিং বাবা। দাদা। মর্নিং প্রচুর বৃষ্টি হচ্ছে। নটাই যা বিরিয়ানি ঈশান। চলো যে যার কাজ নিয়ে নাও। ঈশান বিরিয়ানি খাবে? বিরিয়ানি। প্রিয়াঙ্কা বেকিং এ চলে আসো। থামস আপ। আচ্ছা ওই দেখো বাবা বিরিয়ানি ধাক্কা দিল চলে আর আইসক্রিম। তোমার মাই সামনে গড দিকে পাঠিয়ে দিচ্ছি। বিরিয়ানি থামস আপ আইসক্রিম এইদিকে আয়। এটা কি? ইস্ট কত গ্রাম আছে? 40 গ্রাম সুগার 40 গ্রাম। টিয়ার করেছিস? অয়েল 80 আস্তে আস্তে ব্যাস আরে স্লোলি একদম স্লোলি। স্লোলি ব্যাস
পারফেক্ট। ব্রেড ইনকো এটা এটা এসে এটা কত গ্রাম রাখো? Into was 10 10 গ্রাম। হ্যাঁ 10 গ্রাম। আচ্ছা দাঁড়াও এই স্পুনটা দিয়ে হ্যাঁ হ্যাঁ জিরা করা হয়েছে। ওর অনেক আরো লাগবে 450। বেশ 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 বেশ। আমি কমিয়ে দেবো, হ্যাঁ চল আমি কমিয়ে দেবো। হ্যাঁ। দাও। এগুলোকে সুন্দর করে গুছিয়ে এখানে আছে তো? এই শিটগুলো কাট। হ্যাঁ চৈতালি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই যে এরকম একটা জিনিস অ্যালাউ করার জন্যে, আমাদেরকে এই একটা প্রিভিলেজ দেওয়ার জন্যে যে আমরা ওদের সাথে একটা দিন কাটাতে পারছি, সেটা আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইউ। প্রথমে হচ্ছে যে থ্যাঙ্কসটা অ্যাকচুয়ালি মিউচুয়ালি, তার কারণ আমি মনে করি যে আমাদের মানে অ্যাওয়ারনেস করার জায়গা আমরা খুব আমাদের লিমিটেড কিছু লোকজনদের মধ্যেই মেনলি হয়ে থাকে, কিন্তু মাসের কাছে আমরা অনেক সময় পৌঁছতে পারি না। সো এই যে পডকাস্টটার মাধ্যমে হয়তো অনেক মানুষের কাছে এটা পৌঁছবে। এবার আমাদের ফাউন্ডেশন, হ্যাঁ, এই অদ্ভুত একটা জার্নি। আমি এবং লিপিকা ম্যাম দীর্ঘদিন ধরেই আমরা আলোচনা করি আর কি, যে আসলে একটা টাইম অবধি এই বিশেষ করে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি মানে ডাউন সিনড্রোম, অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এদের একটা অদ্ভুত অসুবিধের জায়গা হয় কি, একটা টাইম অবধি তারা ট্রেনিং সেন্টার যায় বা স্কুলে যায় বা একটা পড়াশুনো কমপ্লিট করে, তারপরে তারা কোথায় যাবে? যেমন একটা নর্মাল ইউথ কি করে, কলেজে যায়, কলেজ কমপ্লিট করে, তারপর কোনো চাকরির দিকে যায় বা বিজনেসের দিকে যায়, সেটা যার যা মনে হয় সে তার মানে লাইভলিহুডটা নিয়ে ভাবে। কিন্তু এদের কাছে সোসাইটিতে এই অপশনটাই ভীষণ লিমিটেড, ভীষণই লিমিটেড। তো তখন আমাদের একটা আলোচনার মধ্যে দিয়ে যেটা হয় যে আমরা ভাবি যে আমরা একটা বেকারি তৈরি করব, কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় সেই সময় করোনা এসে যায়। এবং ডিউরিং করোনা পিরিয়ডে আমাদের একটা বাঞ্চ অফ ছেলে মেয়েরা এক জায়গায় হয়ে গেছিল, কিন্তু যেটা হয় যে ওদের তখন কিভাবে টাইম কাটাবে বুঝতে পারছে না, ওদের মেন্টাল হেলথ ইস্যুস হতে শুরু করে। করোনা পিরিয়ডটাকে আমরা ভীষণভাবে ওদের ওই কি বলবো এই ক্যান্টিন, বেকিং, প্রেজেন্টেশন এই জায়গাটাতে আমরা কাজে লাগালাম, এবং ওদের অনলাইন ক্লাস চলতো, এবং অনলাইন ক্লাসের পর একটা টাস্ক দেওয়া হতো, কিছুই না, একটা এগ বয়েল করে সেটাকে কি করে প্রেজেন্ট করবে, সেইগুলো সালাড কি করে বিভিন্নভাবে মেকিং করা যায়। তো এবং সেখানে কিছু কিছু শেফ বা কিছু সেই রকম পার্সোনাল যারা আর কি এটার ফিল্ডে এক্সপার্ট, তারা এসেও কিন্তু ওদেরকে ওখানে শিখিয়েছে। এবং সেই মুহূর্তে একটা নাটক করানো, ওরা কিন্তু অনলাইন নাটক স্ক্রিপ্ট পড়ে সবাই মিলে একটা আচ্ছা। নাটকও করেছে। মানে সেই সময়টা সত্যিই তো সবাই ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলাম, এবং ওরা ক্রাইসিসটা হয়তো আরেকটু বেশি হয়েছিল। এবং তারপরে আমাদের বেকারিটা স্টার্ট হবে, সবটাই ঠিক, মানে একটা বেকারি তৈরি করলে তার ব্যাক এন্ডে বিক্রির জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেই জায়গাটা ডিউ টু করোনা দেখলাম আমরা আর পেলাম না। তো তখন সেই মুহূর্তে আমরা ভাবলাম যে যে বেকারির কনসেপ্টটা, তাহলে আমরা এখন বেকারি করলে আমরা যদি মানে সেলিং পয়েন্ট না পাই, তাহলে তো আমাদের এটা ওদের জন্য কোনো লাভ নেই। এরকমই ভাবতে ভাবতে তারপরে আমাদের
আমরা পেরেন্টরাও বারবারই বলছেন যে কি করা যায় কি করা যায়, তারপরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা যখন ভেবেছি উইল স্টার্ট উইথ প্রোডাকশন। তো তারপরে আমরা হ্যান্ডক্রাফটেড জিনিসের প্রোডাকশন শুরু করি। বেসিক্যালি উই স্টার্ট উইথ পেপার ব্যাগ, ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাগস, এবং সেই ব্যাগটা আমাদের সত্যি করে এবং সোসাইটির বিভিন্ন লোক, ইনফ্যাক্ট এই এলাকার প্রচুর দোকানে এখন বিক্রি হয় এবং সেটার আমরা একটা ভালো সাড়া পাই এবং ওই ছেলেমেয়েরা আমাদের সাথে কাজ করতে শুরু করে। তো আমরা একটা টি কিয়স্ক করার সুযোগ পেলাম। তার জন্য অবশ্যই আমরা মেন্টাল হেলথ ফাউন্ডেশন তার কাছে কৃতজ্ঞ, তারা আমাদের একটা টি কিয়স্ক করতে দিল এবং সেটার নাম হচ্ছে ক্যাফেবল। সেটা স্টার্ট হয় এবং মানে আমাদের ছেলেমেয়েরা আমরা দেখলাম যে সেখানে খুব ভালোভাবে টি কিয়স্কটা চালাতে লাগলো। মানে আমাদের মেন টার্গেট হচ্ছে এদেরকে ট্রেন করিয়ে এদেরকে একটা মিনিংফুল জব দিয়ে একটা মিনিংফুল লাইফ দেওয়া। আমার খুব খারাপ লাগে যে 40 বছর বয়স হয়ে গেছে আমাদের যে ছেলে মেয়েদের, তারাও ব্যাগ কাটি করে কোথায় যাচ্ছে না স্কুলে, কোথাও গিয়ে এই যে আমরা ইকুয়াল রাইটস ডিগনিটির কথা বলছি, সেটা কি তাদের ডিগনিটিকে কোথাও গিয়ে স্যাটিসফাইড করছে না। তাহলে তাদেরও একটা ট্রেনিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়া, এবং আমাদের এই ট্রেনিং প্রসিডিওরটা যখন লিপিকাদি বলবেন যে মাত্র 3 বছরের জন্য, মানে ওই রকম ভাবে একটা সারা জীবন ধরেই ট্রেনিং এর মধ্যে থেকে যাবে এরকম কিন্তু নয় এটা। এবারে যে ভাবনাটার কথা আপনারা বললেন, এবং এরপরে আমরা প্রচুর মানুষের সাথে চেষ্টা করি এবং ফরচুনেটলি ডক্টর সুজয় ঘোষ, উনি T21 RS এর সাথে যুক্ত, উনি ডাউন সিনড্রোম রিসার্চ নিয়ে কাজ করেন, উনি জুলজি ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। তিনি এগিয়ে আসেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটির দুটো জায়গায়, একটা হচ্ছে কলেজ স্ট্রিট ক্যাম্পাস এবং আরেকটা হচ্ছে বালিগঞ্জ সায়েন্স ক্যাম্পাসে আমরা জায়গা পেয়েছি। সেখানে একটা বড় করে দুটো জায়গাতেই ক্যান্টিন তৈরি হচ্ছে, যেখানে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু জন কাজে চলে যাবে এবং অলরেডি কিছু জন আমাদের NHF এ কাজ করছে। আমরা গত বছর দিওয়ালিতে প্রায় 500 একটা দিয়া, সেটা আমরা ভারতবর্ষে দিল্লিতে পাঠাই এবং সেটা একটা কাস্টমাইজ গিফটের মধ্যে করে বিভিন্ন জায়গায় গেছে। সেটা হচ্ছে ওই কি বলবো কোকোনাট শিলের মধ্যে তৈরি করা দিয়া, এবং এটা এত পপুলার হয়েছে এটা বলার কথা না। আমরা যখন ফোনে কথা বলছিলাম, যখন প্রথম আমি আপনাকে ফোনটা করেছিলাম, আপনি একটা কথা বলেছিলেন খুব পার্সোনাল, যেটা যে আপনাকে কি ফেস করতে হয়েছিল। তো আমি সেটা একটু টাচ করতে চাই, কারণ এইটা একটা রিয়ালিটি আজকের দিনে। আই ফিল দে আর ভেরি স্পেশাল এবং আমাদের থেকে আরো অনেক বেশি ট্যালেন্টেড, আমাদের থেকে আরো অনেক বেশি ওরা হিউম্যান ইন এভরি অ্যাসপেক্ট। এটা আমি মনে করি বলেই আমি আজকে এখানে এসছি, এই ইনিশিয়েটিভটা নিচ্ছি। একজন বাবা মা কি থ্রু থেকে যায় সোসাইটির প্রেশারে বা অনেক খারাপ কথা শুনতে হয়, তো এইটার ব্যাপারে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। প্রথমে আমি একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আমি এই টার্মিনোলজিটাতে বিশ্বাস করি না, স্পেশালি উই অল আর স্পেশালি। রাইট, তুমি এই পডকাস্টটা করতে পারছো, আমি এটা পারি না, সো এটা তোমার স্পেশালিটি। বেটার টার্মিনোলজি অ্যাজ পার RBWD আউট, EMCRPD অ্যাক্ট, ডিসেবিলিটি। সো অন্য কোনো ট্যাগে ওদের ট্যাগলাইনটা না দেওয়াই ভালো। ডিফারেন্টলি এবল, স্পেশালি এবল, এগুলোর না কোনো মানে হয় না। ইটস ওকে, ডিসেবিলিটি ওকে, কোনো অসুবিধা নেই। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হ্যাঁ অবশ্যই আমি বলেছিলাম আমার কথাটা, সেটা হচ্ছে যে আমার মেয়ে যখন জাস্ট 1 years, তখন আমি জানতে পারি যে ওর হার্টের একটা বড় অসুবিধে আছে এবং ওর 100% পালমোনারি হাইপারটেনশন আছে। তখন একজন স্বনামধন্য ডক্টর আমাকে বলেন যে আপনি অপারেশনটা করাবেন, বিকজ ইট উইল টেক ফিউ ল্যাক্স অ্যান্ড শি ইজ ডাউন সিনড্রোম। হয়তো ও পরবর্তীকালে শি উইল বি বার্ডেন অফ দ্য সোসাইটি, এটা আমি সব জায়গায় বলি, বাট আই এম থ্যাঙ্কফুল টু হিম, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। উনি যদি সেদিনকে আমাকে এই কথাটা না বলতেন, আজকে আমি বা আমার মেয়ে যেটুকু যা এখানে এসে দাঁড়াতে পেরেছি, সেটা কিন্তু কোনো সময় কোনো নেগেটিভ কমেন্ট আপনাকে ভীষণ পজিটিভলি এনকারেজ করে দেয়, সেইটা উনি করেছিলেন আমার জীবনে, এবং এইটাই আমার জীবনের একটা পুরোপুরি কি বলবো শিফট হয়ে যাওয়ার গল্প। প্রথমে হচ্ছে
সোমা করবি কি, তুই যদি স্কেলটা ধরবি জয় লাগিয়ে দেবে এইখানে স্কেল আর এইটা যেন একসাথে হয়। হ্যাঁ নেবে জয় একদিকে স্কেল ধর, হাতটাকে এইখানে ব্যাস, এই জায়গাটা ধরতে হবে। এবার ও টানবে স্যার সাইড ফোন করবে সাইডে ঢুকে না। এই যে এই পুরো টেবিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা নিজেদের মতো কেটে কুটে এরকম একটা ব্যাগ বানাচ্ছে। তো সেখানে নিউজ পেপার কাটা থেকে শুরু করে সাইজিং থেকে শুরু করে সব ওরাই করছে, ওরা এরকম ব্যাগ বানাচ্ছে। ও হচ্ছে নিচের ফোল্ডটা করছে, ও যেটা কাজটা করছে ও সেটা করছে। এই যে না করলে স্যাটারডে ক্যান্সেল। দু হাতে সুন্দর করে তুমি না গুড বল, সুন্দর করে বসাও না, ধরো দুভাবে ধরো, এখানে ধরো, হ্যাঁ নাও ভালো। আর খুব বাজে দেখো। করো। এবার ফর্মাটাকে সরাও, কি তার একটা বাজি বেরিয়ে আসবে। আর 500 পিস ব্যাগের এখন 200 পিস চলে গেছে, এখন বাকি অর্ডার রেডি হচ্ছে পুজোর জন্য। তারপর হচ্ছে শীটটা, তারপর আঠা দিয়ে পেস্ট হবে একদিন থাকার পরে, তারপরের দিন হচ্ছে এই শীটটাকে মার্ক করে ওটা কাটবে 1.2 ইঞ্চ। এবার যেহেতু এই স্কেলটাতে 1.2 ইঞ্চ হয়ে যায়, 1.25 হবে ওটা, ওটাতে ওরা কাটবে। কাটার পরে হচ্ছে দুটো শীট এবার তার সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে এই শীটটা তৈরি হবে। ওরা কাটিং করবে, করার পরে দুটো শীট এক জায়গায় করে জোড়া হবে। তারপর হচ্ছে এখানে টপ উঠবে, এপারে সাইড ফোল্ড উঠবে, এপারে হচ্ছে 3 ইঞ্চ ফোল্ড উঠবে। তারপর শ্রেয়া যেটা করছে এটাকে অ্যাডজাস্ট হবে, এটা একদিন থাকবে। থাকার পর হচ্ছে ঈশান যেটা করছে এটা সাইড ফোল্ড উঠবে 3 ইঞ্চ হওয়ার পরে বটমে ওটা যাবে। তারপর মানে পারপাস ওই যে কাটিংটা ওই যেটা বসালো ওটা ওরাই কাটে একদম। হ্যাঁ হ্যাঁ, ওটা আগে কেটে ওরা রেডি করে ওরা আগে কেটে রেডি করে রেখেছে। এদের এইটা কাটিংটা হয়ে গেলে ওরা আবার ফর্মা আছে, ফর্মা দিয়ে ওরা আবার কেটে সবটা রেডি করে রাখে। এই যে একটুখানি ওদের যে বেঁকে, এইটা একটুখানি আমাদেরকে ঠিক করে দিতে হয়, বাকিটা ওরা মানে যেমন এইটাতে যেটা প্রবলেমটা আছে এটা এখানটাতে জোড়াটা ঠিক হয় না, যার ফলে ওর এটা বেঁকে যাচ্ছে। 95%ই ওরাই করে নেয়, একদম। জাস্ট ওই 5% একটু হেল্প করে দিতে। নাও এবার করো স্কেল বসাও, কোন করো। এই স্কেল বেরিয়ে গেছে। ভেরি গুড। বাহ ভালো হয়েছে। আর একটুখানি ভেতরে গিয়ে প্রেস কর। হ্যাঁ খুব বাজে দেখো। প্রেস করো কোন ফিঙ্গারটাকে, হ্যাঁ করো, বলেছিল এরকম ভাবে টানবে সুন্দর করে। সুন্দর সুন্দর। ঈশান করে এখানে দিচ্ছে, তারপর ব্লু করে ফাইনাল। অনন্যা কটা ব্যাগ হয়েছে ওখানে শ্রীলেখাতে দিয়ে আসো, ব্যাগগুলো দিয়ে আসো, যে ব্যাগগুলো হয়ে গেছে। শ্রীলেখা এসছে, দিয়ে দাও আস্তে আস্তে। ছোট প্লাস্টিক, তোটা নেবো না, তুই ওদিক থেকে প্লাস্টিক আন।
এই ব্যাগগুলো ওইখানে যাচ্ছে, তারপর ওখানে কি ওখানে হচ্ছে? হচ্ছে টপ উপরে একটা বোর্ড লাগানো হচ্ছে, টপটা ওরা করছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এনে এইখানে হচ্ছে কর, তোরা শিলেখা বস, তোদের শিট কাটা হয়েছে। আচ্ছা, সুন্দর করে কাটো। ওখানে হচ্ছে মার্ক করে দিচ্ছে কোথায় একদম মিডিলে লাগাতে হবে। বাহ, ফাস্ট কাট, পারফেক্ট। লিপিকা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আবারও আপনাকেও থ্যাংক ইউ বলছি আমাদেরকে অ্যালাউ করার জন্য, আজকের দিনটা ওদের সাথে কাটানোর জন্য। এবং কনসেপ্ট অফ ডিসেবিলিটি, সেটা যদি আপনি একটু ডিটেলে আমাদেরকে বলেন। আসলে এই যে পুরো কনসেপ্ট অফ ডিসেবিলিটি, এটার মানে পার্টিকুলারলি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটা আসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর। হুম, তার কারণ হচ্ছে আগে ইউরোপ চাষি ছিল, তো সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়াতে ইন্ডাস্ট্রি হলো। এবার ইন্ডাস্ট্রিতে মেশিন চালাতে হবে। এবার মেশিন চালাতে গেলে এক ধরনের অ্যালার্টনেস লাগে, গতি লাগে। সে গতির সঙ্গে তাল মেলাতে হয়। যখন মানুষ চাষ করে, প্রকৃতি তো খুব নিষ্ঠুর নয়। প্রকৃতি কিন্তু জল কম দিলে একটু ধান হয়, জল ঠিক হলে ভালো ধান হয়। কিন্তু মেশিন তো শুনবে না, মেশিন তো ইউনিফর্ম প্রোডাকশন করে। রাইট। এবার মানুষকে যখন এইটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তখন সব মানুষ পারছে না। এবং সেইখানে আইকিউ টেস্টিং এর উদ্ভব, যে একটা পরীক্ষা করতে হবে যেটাতে বোঝা যাবে যে এই মানুষগুলো যন্ত্র চালাতে পারবে আর এই মানুষগুলো যন্ত্র চালাতে পারবে না। এই যে আইকিউ টেস্ট শুরু হলো কিন্তু একেবারে ইন্ডাস্ট্রি ড্রিভেন। এবং সেটা পরে সমাজে ছড়ালো, পড়াশোনায় ছড়ালো যে পারছে না কেন। এবং এডুকেশনও আস্তে আস্তে তৈরি হলো ইন্ডাস্ট্রিকে যাতে সে ফিট করতে পারে, এরকম করে পড়াশোনা। অর্থাৎ প্রাকৃতিকভাবে দেখলে এই যে আমরা স্পেশাল করছি মানে ব্রাত্য করে দিলাম, কিন্তু ডিসেবিলিটি মানে ব্রাত্য করছি। কেন ব্রাত্য করছি? কারণ আমার সিস্টেমের সঙ্গেও ফিট করছে। ধরুন একদম প্রত্যন্ত গ্রামে সে জন্মেছে এবং সে পড়াশুনো করার মতো তার তীক্ষ্ণতা নেই, বুদ্ধির তীক্ষ্ণতা নেই, কিন্তু তাকে যদি চাষে জন খাটানো হয় সে কিন্তু ভালো কর্মী হয়ে যাচ্ছে, তাহলে সে ডিসেবল নয়। তাহলে ডিসেবিলিটি হচ্ছে আজকের যে অর্থসামাজিক যে সিস্টেম, তার যা রিকোয়ারমেন্ট, স্কুল সিস্টেম যেভাবে ইন্ডাস্ট্রিকে কেটার করার জন্য পড়াশুনো শেখাচ্ছে, সেইটার জন্য ডিসেবিলিটি। কিন্তু তার মানে আমি যারা ডিসেবল তাদের ডিসেবিলিটি নেই আমি এটা কিন্তু কখনো বলছি না। কিন্তু তারা যে ব্রাত্য হচ্ছে, আমরা হয়তো ভালোভাবে স্পেশাল বলছি, ডিফারেন্টলি এবল বলছি, কিন্তু ব্রাত্য হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ইকোনমি তাদের ওই জায়গাটা দিচ্ছে না বলে তারা ব্রাত্য হচ্ছে। সে ওই স্কুল সিস্টেমে ফিট করছে না বলে সে ব্রাত্য হচ্ছে, সে ডিসেবলড হচ্ছে। এবং সেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ব্যবহার করা হচ্ছে, যে বেল কার্ভের যে স্ট্যাটিস্টিক্যালি বলা হচ্ছে সে আলাদা, সে ডিসেবলড, সে পারে না। না পারাটা কিন্তু প্রকৃতি তো সব না পারার জন্যই ব্যবস্থা করে রেখেছে। সেই জন্যই তো বায়োডাইভার্সিটি। সেইখান থেকে নিউরো ডাইভার্জেন্ট বলা হচ্ছে, আবার নিউরোটিপিক্যাল বলা হচ্ছে, কিন্তু বায়োটিপিক্যাল বলে কোনো শব্দ নেই। তাহলে নিউরোটিপিক্যাল আর নিউরো ডাইভার্জেন্ট হচ্ছে দুটো তলের দ্বন্দ্ব। মূল বিষয়টা হচ্ছে যে তার কিছু না পারা থাকছে, সেই না পারাটা আজকের অর্থসামাজিক সিস্টেমে সে ফিট করতে পারছে। এবার ডিসেবিলিটি ইম্পেয়ারমেন্ট আছে, যেখানে তার শারীরিক কোনো যদি অক্ষমতা থাকে, মানে সে চোখে দেখতে পাচ্ছে না, দৃষ্টিহীনতা থাকলে সেটা তার ইম্পেয়ারমেন্ট। ভিজুয়ালি ইম্পেয়ার্ড বলা হয়, হিয়ারিং ইম্পেয়ার্ড বলা হয়। এগুলো কতগুলো টার্মিনোলজি, আমি সেটার মধ্যে ঢুকছি না। কিন্তু আজকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে আমি যে কথাটা বললাম, আমি বাকি ডিসেবিলিটির কথা বলছি না। আমরা মূলত ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কাজ করি, এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির আন্ডারে 3টে ক্যাটেগরি আছে। একটা হচ্ছে অটিজম, একটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ যাদের শিক্ষণমূলক অক্ষমতা থাকে, যাদের বানান, রিডিং বা ম্যাথস বা হাতের লেখা বুদ্ধিটা ঠিক আছে কিন্তু ওখানে অসুবিধা হচ্ছে। আর একটা হচ্ছে যাদের বৌদ্ধিক খানিকটা ঘাটতি আছে, সেই গ্রুপটাকে আমরা মূলত দেখি, তার সঙ্গে অটিজম।
রাইট? ফলে আমরা যত আলাদা করছি তত তারা ব্রাত্য হচ্ছে। এবল ফেবল ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে এটা বলা যে ব্রাত্য করো না, তাদের অংশ করো। সমাজে অনেক কাজ আছে যে কাজ ওরা করতে পারে। এই নতুন জাতি প্রথার মধ্যে ঢুকো না যে আমি প্রফেসর বলে আমার ছেলেকে Right. প্রফেসর হতে হবে, আমি আর্টিস্ট বলে আমার ছেলেকে আর্টিস্ট হতে হবে। এটা তো এক জাতি প্রথা। নতুন জাতি প্রথার মধ্যে যদি আমি না নিজেকে এঙ্গেজ করি এই অর্থসামাজিক জাতি প্রথার মধ্যে, তাহলে আমার বাচ্চা ডিসেবল নয়, ও যা পারে আমি সেটা দিয়ে করব। এবং কিছু মানুষ থাকে তাদের গ্রস ডিসেবিলিটি থাকে, আমি তাদের কথা বলছি না, কিন্তু যারা অনেকটাই অক্ষম, আমি সেই তাদের কথা বলছি না। কিন্তু অনেক মানুষেরই কিন্তু প্রত্যেকেরই কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা সমাজ দেখছে না। সমাজ সমানে অক্ষমতাকে, ডিসঅর্ডার, ডিসেবিলিটিকে ফোকাস করছে। Right. সেই জন্যই তারা ব্রাত্য। এবল ফেবল ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে, সমাজে এমন লেয়ার্স গুলো খুঁজে বার করা যেখানে এরা কাজ করতে পারবে, সম্মানের জীবনযাপন করতে পারবে, তাদের যতটা ক্ষমতা সেই ক্ষমতাটা যাতে পরিপূর্ণতা পায়, Right. সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য। ধরুন মাসের পর মাস ওরা এই যে রোজ আসছে, কি এক্স্যাক্টলি ওদের অ্যাক্টিভিটিস হয়, তারপর ইন দ্য ফিউচার কি প্ল্যানিং আছে সেটাও একটু বল। হ্যাঁ, আসলে আমাদের পুরো অ্যাপ্রোচটাই ছিল যে আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যেভাবে জীবন কাটাই, সেই সেই জায়গাটাই যদি আমরা তৈরি করে দিতে পারি। তার কারণ দেখুন, যখন সে বড় হচ্ছে, কথা বলতে দেরি হচ্ছে, তখন তাকে থেরাপিস্টের কাছে, এবং সে যখন প্লে স্কুলে যাচ্ছে সেখানে তাকে ব্রাত্য করা হচ্ছে যে ও তো পারে না কথা বলতে। আবার সে স্কুলে যাচ্ছে, পড়া শিখতে পারছে না বলে সেখানে তাকে ব্রাত্য করা হচ্ছে পারছে না বলে। কারণ পারছে না মানে গড়ের মতো করে পারছে না, পারছে গড়। ফলে সবাইকেই কিন্তু আমি কারখানায় ঢুকে ফেলেছি ইউনিফর্ম হতে। হ্যাঁ, আমরা ডাইভার্সিটিটাকে ভালোবাসছি না, আমরা ভয় পাচ্ছি ডাইভার্সিটিকে। তারপরে সে স্কুলে একটা সময়ের পর আমাদের ইন্টেলেকচুয়াল ডিসেবলরা অনেকেই স্কুলে ম্যানেজ করতে পারছে না, কিছু সংখ্যক পারে, তখন তারা স্কুল ছুট হচ্ছে। স্কুল ছুট হওয়ার পর, এবং ভারতবর্ষে কিন্তু খুব সিগনিফিকেন্ট ছেলে মেয়ে যারা স্কুল ছুট, তাদের মধ্যে অনেকেরই কিন্তু বৌদ্ধিক জায়গায় একটা ঘাটতি আছে, এবং তারপরে তারা আর কাজের জায়গা নেই, তারা শিশু হয়ে থাকছে, তারা বাচ্চা। আমাদের এখানে অনেকে আসেন, তারা বলেন আপনাদের বাচ্চাদের, আমি কেউ বাচ্চা নয়, এরা সবাই বড়। আমাদের লক্ষ্য হচ্ছে একটা পরিবেশ ক্রিয়েট করা যেখানে তারা ডিগনিটির সঙ্গে কাজ শিখতে পারবে। আমাদের শুরু, ধরুন আমরা ওই জনা 18-19 দিয়ে শুরু করেছিলাম, তার মধ্যে ধরুন অনেকে আরো জায়গায় কাজ পেয়েছে, তারা চলে গেছে, তাদের আমরা চেয়েছি যে তারা আরো ওপেন এমপ্লয়মেন্টে যাক, তারা ওপেন এমপ্লয়মেন্টে গেছে। ফলে আমাদের কাছে আসা মানে খালি কাজ করতে আসা না, আমাদের কাছে আসা মানে বাড়ি থেকে বেরিয়ে যাতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারে সেটা শেখানো, যাতে মা বাবা তাকে ছাড়তে পারে সেটা শেখানো, যাতে সে পয়সার হিসেব করতে পারে সেটা শেখানো, বৃষ্টিতে ভিজে গেলে নিজেকে কি করে ম্যানেজ করতে হয় সেটা শেখানো। মানে আমি আপনি যেভাবে জীবনে বাঁচতে গেলে যেগুলো লাগে, Right. আমরা সেগুলো সবকটাই শেখাচ্ছি। মানে খালি এটা নয় যে আমাদের কাছে আসছে কতগুলো কাগজের ব্যাগ তৈরি করছে, তা নয়। সবটাই সো দ্যাট লাইফ স্কিলস, ওভারঅল ডেভেলপমেন্ট। ওভারঅল ডেভেলপমেন্ট, যাতে ওরা মাথা উঁচু করে বেঁচে থাকতে। লকডাউনের সময় আমাদের অনলাইন মিটিং করে বাড়িতে কাজ করতে শেখানো, এবং আমরা প্রথম জিনিস পেরেন্টদের বলি, বাড়িতে কাজ করাচ্ছেন, এবং অনেকেই সেটা করাতে না, পড়াটা শেষ হোক। হ্যাঁ, এইটা হচ্ছে সমস্যা, যে আমি আরবান বা রুরাল এডুকেটেড পপুলেশন, পড়াশোনার বাইরে যে আরো কাজ করা যায়, এবং অনেক ভারতবর্ষের একটা বড় সিগনিফিকেন্ট পপুলেশন পড়াশুনো না করে কিন্তু মাথা উঁচু করে বেঁচে আছে। রাইট। আমরা সেটা কিন্তু একদম প্রায় আমাদের মানে ভাবনার মধ্যে আনিই না, আমরা যেটাকে একদম একদম বাদ দিয়ে দেখি, একদম। আমরা দেখি যে পড়াশোনা করতে হয়, একদম। এর বাইরে আর কিছু নেই। কিন্তু আমার যে কাজের লোক সেও বেঁচে আছে, আমার যে বাড়িতে ঝাড়ু দেয় সেও বেঁচে আছে, যে রাস্তা ঝাড় দেয় সেও বেঁচে আছে, যে বাড়িতে সবজি পৌঁছে দেয় সেও বেঁচে আছে। এগুলো কি কাজ নয়? একদম। তাহলে আমি জাতি প্রথায় ঢুকে পড়েছি, আমি আধুনিক ব্রাহ্মণত্বে ঢুকে পড়লাম, এখানে হয়ে যাচ্ছে ঝামেলাটা। আমাদের এখানে লক্ষ্য হচ্ছে এইটা পেরেন্টদের বোঝানো যে ও যেটা পারে সেটা ওকে করতে দিন, সেটাও ডিগনিটির সঙ্গে করুক। অর্থাৎ ট্রেনিং মানে বাড়িতে প্রোডাক্টিভ হওয়া, সেটাই আমরা ফোকাস করি। প্রথম জিনিস হচ্ছে তুমি বাড়িতে কাজ করবে, বাড়িতে তুমি একটা কন্ট্রিবিউটিং মেম্বার অফ দ্য ফ্যামিলি,
সেটা জামা কাপড় মেলা হতে পারে, সেটা রান্না করা হতে পারে, সেটা বাসন ধোয়া হতে পারে, সেটা বাথরুম ধোয়া হতে Right. পারে। ফার্স্ট হচ্ছে বিইং আ প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য ফ্যামিলি, নেক্সট হচ্ছে কমিউনিকেটিং ইন পাবলিক প্লেস অন ইয়ার ওন, তারপর হচ্ছে এখানে এসে যে কাজ করতে এলে, একটা কাজের জায়গায় এলে যে ডিসিপ্লিন ফলো করতে হয় সেটা শেখা, হিসেব করতে শেখা, কিছুটা চিঠি লিখতে, পড়াশোনা যতটুকু ফাংশনাল পড়াশোনা লাগে সেটা শেখানো হয় আমাদের কারিকুলামে, সেটা আছে। সেফটি শেখানো, কিছু লিগ্যাল রুলস শেখানো, অ্যাডভোকেসি শেখানো হয়, প্লাস আমাদের কতগুলো ভোকেশনাল স্কিল যেগুলো আমরা আমাদের প্রোডাকশনে আছে আমরা সেইগুলো শেখাই। তার মধ্যে একটা হচ্ছে ব্যাগ তৈরি করা, একটা হচ্ছে আমাদের মোমবাতি তৈরি করা, কিছু আমরা গয়না তৈরি করি, কারণ কিছু ছেলে মেয়ে আছে যারা খুব বেসিক কতগুলো কাজ করতে পারে। তাছাড়া আমরা একটা কিয়স্ক রান করি, সেটা তো চৈতালি বললো, আর আমাদের পাইপলাইনে আরো কিয়স্ক বা ক্যাফে আসছে, Right. আমরা সেগুলো রান করবো, আমরা আশাবাদী। এবং সত্যি আমরা মনে করি যে উই আর ব্লেসড, যে সমাজ কিন্তু এবং সমাজে যারা গুরুত্বপূর্ণ তারা কিন্তু এগিয়ে আসছে, তারা মনে করছে যে এদের দিয়ে কিছু করানো যায়। আর তার সঙ্গে আমরা একটা বেকারিও করছি, কারণ রাইট, আমাদের তো একটা ব্যাকআপের জায়গা লাগবে। মূল মেজারমেন্টও শেখানো হয়, কারণ মাপঝোপ খুব Yeah. খুব জরুরি একটা জায়গা। আমাদের একটা কারিকুলাম আছে, সেটা Right. আমরাই মানে সরকারি কিছু কারিকুলামের উপর ভিত্তি করে আমরা একটা কারিকুলাম ডেভেলপ করেছি এবং ওদের সেই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংটা করা। আমি সুশান্ত, আমি অ্যাকচুয়ালি আমি শেফ। I worked almost 22 years in hotel industries. Nowadays I'm working as an executive chef in a international cruise, and I think this is a kind of opportunity for me, and I think I'm quite lucky to just work with them. Actually they are all genius, and এটা খুব সত্যি কথা যে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, মানে চৈতালি এবং লিপিকাদের কাছে, যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে টু ডু সামথিং ফর দেম অ্যাকচুয়ালি। তো আমি কি করি এই সময়টা, ওদের কাছে আসি, আমি যেটুকু শিখেছি আমি চেষ্টা করছি ওদেরকে একটু শিখিয়ে দিতে, সো দ্যাট দে ক্যান ডু গুড ফর দেয়ার ফিউচার। তো এটাই চেষ্টা করছি আর রাইট। থ্যাংক ইউ, আপনি যে টাইম বার করে এরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন। অ্যাকচুয়ালি এইটা থ্যাংক ইউ কিছু না, এটা হচ্ছে আমাদের মানে হিউম্যান রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তো আমার মনে হয় প্রত্যেকের না সব, দেখুন এভরি ওয়ান ইজ প্রফেশনাল, প্রত্যেকে বিজি, তারপরেও আমার মনে হয় যদি সম্ভব হয় না খানিকটা সময় ওদের জন্য কিছু করা যায়, তো অবভিয়াসলি এটা ভালো জিনিস। বেকিং ওরা পারে, অনেকটা করছে, বেকিং পারে, একদম কেক বানাচ্ছে, মাফিন বানাচ্ছে, স্যান্ডউইচ আজকে আপনাদের এই দেখুন এই ব্রেকটা আগের দিন করে বানিয়েছি। তারপর আমরা কিছুদিন আগে একদিনের বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আচ্ছা, তো খুব তাড়াতাড়ি এই ফাউন্ডেশনের একটা ইয়ে আছে যে প্রথম একটা আমাদের অলরেডি প্রজেক্ট আছে, সেকেন্ড একটা প্রজেক্ট আসছে আপনার ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তার জন্য আমরা কিছু মেনু প্ল্যানিং করেছি, তো সেটার উপরে আমরা ওয়ার্কআউট করছি, কিছু মেনু প্ল্যানিং হয়েছে, সেরকমভাবে ওদের শেখাচ্ছি, সেটাই চলছে আর কি। রাইট। আজকের আমরা যেটা বানাচ্ছি, যে ডোটা দিয়ে বানাচ্ছি, সফট ডো যে বানানো হয়েছে, এটা বানিয়েছে হচ্ছে বালা ছিল, প্রিয়াঙ্কা, দুজনে মিলে ডোটা বানিয়েছে। আজকে ভীষণ, আজ যখন আমি আসছিলাম, মানে কি হয় না, মানে হোটেলসে কি হয় যখন শেফেরা বানায়, বালা স্যারের পাশে, তো আজকে এই ডো বানিয়েছে বালা আর প্রিয়াঙ্কা। আমি আজকে যখন আসার সময় ফোন করলাম, পূজা ম্যাডামকে ফোন করলাম যে খুব বৃষ্টি হচ্ছে, আমার আসতে একটু দেরি হবে, তবে ওদেরকে বলবেন যে না ডোটা রেডি করে রাখে, তাহলে কি হবে আমি এসে ফার্স্ট কাজ করতে পারবো। আমি সে দেখলাম আমার ডো রেডি, খুব আনন্দ, মানে এটাই সব থেকে মানে পাওয়া আর কি, যে ওরা এত তাড়াতাড়ি এরা অ্যাডাপ্ট করে নিয়েছে এবং পারফেক্ট ডো বানিয়েছে। ঈশান, তুমি জয়ীকে বকেছিলে? জয়ীকে বকেছিল? হ্যাঁ, বকেছে কেন? হ্যাঁ, এমনি বকে দিয়েছে, এখন ভাব হয়ে গেছে? ভাব করে দিয়েছি। ভাব করে দিয়েছো? হ্যাঁ, ভাব তো, হ্যান্ডশেক। বাহ,
হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, গুড, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, গুড, Kumpare dito. খুব দেখ কত তোমার তো হয়নি দেখ খোলা আছে দেখ খোলা আছে হ্যাঁ ছোট্ট করতে হয় ছোট্ট হ্যাঁ দাও 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 বসাও বসাও এই দেখ বেরিয়ে গেছে করতে হবে হ্যাঁ ভেরি গুড। হাত দিবি না থাক, না দেখলে ভালো লাগে, ও আছে আর জয়ী ওদের আলাদা অন্যরকম। এই তো মোহাম্মদ ভাই জয়কে ডেকে আনি ধরে আন তোর বন্ধুকে আর মাস্টারমশাই আসুন বনু এদিকে আসুন তলায় ডাকছে আসুন দিদি বনু নয় দিদি ওর তো মাস্টার নি বাবা কি বলবে না কিছু হয়নি শুনে না পড়ে গেছে না, ঈশান বকা দিয়েছিল একবার, আবার ঠিক হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, আগে তো বন্ধুত্ব হয়ে গেছে। এই শুনে একদম বাড়াবাড়ি হচ্ছে কিন্তু না 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 জয়ীর আপনি বাড়াবাড়িটা শুনুন দাঁড়ান কালকে বাথরুমের ভেতরে বসেছিল ফ্ল্যাশের আওয়াজ করেনি জলের আওয়াজ করেনি পূজা ওখান থেকে বসে বসে খাবারের অর্ডার দিয়েছে বিরিয়ানি তারপরে কিরে বিরিয়ানি আর কি আছে বিরিয়ানি। তারপর আর কি আছে? Fried rice, না ফ্রাইড রাইস চিকেন একটু biryani one, biryani, এই পুরোটা কত রসগোল্লা, না রে তুই জানিস পুরোটা বল। বিরিয়ানি। বিরিয়ানি আর কি ঈশান, না বিরিয়ানি আর কি আছে কোল্ড ড্রিঙ্কস cold drinks, আর মাংস, আবার কেন তোরানো করছিস কেন ফাটাচ্ছিস rice, না রাইস নেই আইসক্রিম তুই সদা আইসক্রিম। এই সমস্ত কথা বাচ্চাদের ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে বুঝেছেন পিএনপি এটা করে এবার বেরিয়ে এসে পিএনপিসি করেছে সবার সাথে প্রত্যেকের মা পূজাকে ফোন করতে শুরু করেছে যে স্যাটারডে লাঞ্চ পাঠাবে কি পাঠাবে না করতে পারে আরে পাতলি আর এরা সবার মারা ফোন করছে যে শনিবার টিফিন পাঠাবো না চিন্তা করতে পারছো কখন এত বড় একটা ব্রেকিং নিউজ আর ইনোসেন্ট নয় আরেকজনকে চলে যাবে তারপরে এসে আগুন দেখাবে তোমরা ঘুরবে কিছু জানিস না না হাসিটা দেখছো ভীষণই ভালো তো ছবিটা দেখ আমি কি টিফিন করছি ছবি পাঠায় আমাকে কি ছবি জিমের ছবি না ডিম খাচ্ছে জিমে ডিম খাচ্ছে বাবা কি পাঁচখানা ডিম খাচ্ছিস তো বাবা কায়দা কম কর হ্যাঁ হ্যাঁ ও আমি এরকম করছি দেখছি তোকে আর তুই ওটা বল আজকে বলবি না একবারও আর প্লিজ বল চলা তুই তো কাজ করবি না তাই না চালাক কত আজকে একবার বলছে না কাজ করবো না কি বলেছে বল আমি চাকরি টাকা পেয়ে গেলে বল ছাড়বো না বলছে শোন টাকা পেয়ে গেলে টাকা দিয়ে ছেড়ে দেবো টাকা দিয়ে ছেড়ে দেবো কি বলেছে টাকা দেবে ছেড়ে দেবো তাহলে তো কালকে না আসবে আমি বলবো হ্যাঁ বলো বলো এবার জানো কি বললো আমাকে কিন্তু ডট ব্যাক করবে বলেছে
টাকা বলো আমি চাকরি ছেড়ে দিচ্ছি আজকে কখন বলেছে? কালকে 12টায় এখন বলছে না, এখন বলছে না। দেখ, এই চাকরি ছাড়লে ব্যাগটা করবে কে? চাকরি ছাড়লে ব্যাগটা করবে কে? আর তো লোক আছে, আমাদের ব্যাগের কোনো লোক আছে। যা ব্যাগ করতে টাকা লাগবে। টাকা তো সব থেকে দিচ্ছ, বাবা, মাইনে পাওনি। এই, মাইনে পাওনি? পাইনি। এই মাসটাই তো শেষ হয়নি। মাস মাস শেষ বলে মাস শেষ হলে টাকা আমার চাই না। টাকা চাই না। এই চাকরি আমি টাকা দিয়ে আমাদের বাড়ি। ভেরি গুড। একটা সাদা কাগজে তুই সেটা লিখে দে, পরশু দিন সেখানে আমরা এবার সিস্টেম ব্যাস। ওই কাগজে একটা বড় কাগজে আমি আর মাইনে নেব না। না দাদা এরপর সৌমিতা ম্যাম এবং পূজা ম্যাম দুজন ম্যাম মোটামুটি পুরো জিনিসটাই অর্গানাইজ করেন। তো সৌমিতা ম্যাম, আপনি এখানে এই ফাউন্ডেশনের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আমার এই 2 ইয়ার্স হলো। 2 ইয়ার্স হলো। আমি কিছু ঘন্টা আছি এই ফাউন্ডেশনটায়, বাট খুব পজিটিভ একটা ভাইব আছে, খুব পজিটিভিটিতে ভরে গেছি। মানে ওরা যেরকমভাবে ওদের যে বন্ধুত্ব মেনলি সেটা দেখে পিওর বন্ধুত্ব, যেটা আমাদের ওরকম বন্ধু হয়তো নেই সোসাইটিতে আপনার সেটা পাওয়াটা একটু এক্স্যাক্টলি। তো ম্যাম, আপনার এই যে সেলফলেসলি যে এই যে এত বছর ধরে কাজ করে যাচ্ছেন, আপনার কি ইমোশন টুয়ার্ডস দিস ফাউন্ডেশন? অ্যাকচুয়াল আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমি অনেক ডিস্টার্ব ছিলাম মেন্টালি। আচ্ছা। সেটা আমার পার্সোনাল কারণ। বাট এখানে আসার পর আমার রবো না, ওকে আসো ক্রস আসো। কটা বাজে? ওকে আর বকবো না। কটা বাজে? কটা বাজে? আওয়ান মিকেন সেকেন্ড খুব ভালো দেখো। ঈশান ওটা কি? আওয়ান ও এখন ওটা করবে না, ও একটা দোষ করেছে, সেটা আমার কাছে বকা খেয়েছে এর মধ্যে, ও। সেজন্যই ও আমায় ম্যানেজ করতে এসেছে। দিশাই অস্পিতা। আচ্ছা আমি আর বকবো, হ্যান্ডশেক আর বকবো। যাও, তুমি আর করবে না তো? চুপটা লাল চোখ লাল হবে না, আর করবে না তো? আর কবনা ওকে। ঈশান গুড বয়। ক্লাস ঈশান ব্যাড বয় না গুড বয়? গুড বাই। তাহলে যাও গিয়ে বন্ধুদের সাথে কাজ করো। টাটা। ওকে টাটা। ওকে আর বলবো না, যাও টাটা। সো এক্স্যাক্টলি এটাই, মানে এইখানে ও কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে প্লিজ করা। ম্যাম রেগে আছেন, ম্যামকে যে করে হোক ইমপ্রেস করা, সেজন্য এসে বলছে আর করবো না। আওয়ার্স মানে আমি ওকে যেগুলো শেখাই, ও সেগুলো যে শিখেছে সেটাই আমার সামনে প্রকাশ। অ্যাকচুয়াল ওদের কি হয়, ওদের কমিউনিকেশনের ভাষাটা খুব কম। আমরা যেমন আমাদের ইমোশনটাকে অনেক কথায় অনেকভাবে ইমোশন যে আছে তার থেকেও বাড়িয়ে চাড়িয়ে প্রকাশ করতে পারি, বাট ওরা সেটা পারে না। খুব পিওর তো, দোষ করেছে, বকা খেয়েছে, এসেছে আমায় প্লিজ করতে। আমি ওদের যা যা শেখাই টিচিংয়ের সময়, হলো না আওয়ার্স হ্যান্ড মিনিটস হ্যান্ড, দুটো হ্যান্ড ক্লক, মানে ওর আগের ক্লাসে আমাকে ক্লক শিখিয়েছি। ও এটা প্রুভ করতে চাইলো যে আমি এগুলো শিখে গেছি। টিচার খুশি হবে যে আমার স্টুডেন্ট সব কিছু শিখে গেছি। তো ওটা জাস্ট আমাকে মানে আমি যাতে ওর ওই বদমাশিটা ভুলে যাই, ও সেটা আমাকে ম্যানেজ করে গেল। সেকেন্ড টিচার পূজা ম্যাম, এখানে মেনলি সৌমিতা ম্যাম আর পূজা ম্যামই পুরো জিনিসটাই মোটামুটি, কিছু ওরা ভুল করলো ঠিক করলো ম্যামেরদের কাছে এসেই ওরা সব যা বলার বলে। তো এক হচ্ছে এই জায়গাটা পাওয়া, যে যেখানে ওরা এসেই যে ভয়তে হোক ভালোবেসে হোক ওই যে একটা অ্যাড্রেস করছে। হ্যাঁ একদমই তাই। মানে আমাদের এখানে মানে ভয় কিছুক্ষণ হয়তো রেগে গেছে, ওই সৌমিতাদি যেটা বললো না, যে ও সৌমিতা এই আওয়াজ এখন কথা বলেনি আমি, হ্যাঁ মুখ বন্ধ। মানে ও জানে যে মানে মানে ও বলে না, এখানে প্রত্যেকেই মানে এরা মানে এক একটা করে দুষ্টুমি করে, জানে যে বকা খাবে, বকা যে হয়তো বকা খেলো আমাদের কাছে, ভাই কেন করলি, ঠিক আছে আমি কথা বলবো না। ওরা জানে যে কে কোনটাতে ম্যানিপুলেট হবে, ঠিক এসে সেইভাবেই ওরা করবে। তাছাড়া মানে এটা তো ওদের রয়েছে, এছাড়া ওদের আর একটা সব থেকে ভালো গুণ, মানে আমি হয়তো অনেক কিছু পারলাম না, মানে করতে গিয়ে এখানে আটকে যাচ্ছে, কীভাবে সলভ করবো, ওরা কিন্তু সেই সলভটা করে দেয়। মানে এরকম ওদের কাছ থেকেও আমরা কিছু অনেক কিছু শিখি। তো এখানে ওরা সব থেকে বেশি ভয় কাকে পায়? কাকে পাস এটা ওরাই ভালো বলতে পারবে, কাকে সব থেকে বেশি ভয় পায়? কাকে ভয় পায় না? কাকে ভয় পায় না? কাকে ভয় পাস?
একটু আমি বকি বেশি, সৌমিতাদির থেকে বেশি বকাটা আমিই দিই। মানে সৌমিতাদি ওদেরকে খুব এই করিস না এরকম, এবার যখন দেখছে বেড়ে যাচ্ছে ঠিক আছে করতে হবে না, মাস শেষ হবে যখন স্যালারি পাবি না কি আছে, যখন বলবো স্যালারি পাবো না তখন ঠিক মানে কার কোনটা কাজ কিছু বলতে মানে বরং অন্যজনের কাজটা ওরা করে দেবে। আমি একটা এক্সাম্পল দিই, রমিত মানে যাকে লাঞ্চে দেখেছেন কাগজগুলো মানে ওর কাজ হচ্ছে রেগুলার এসে যত কাজ হবে এই যে কাটিং এর পর যে কাগজের টুকরোগুলো পড়বে সেগুলো ও তুলে সবটা ডাস্টবিনে ফেলবে, এবং যখন সবাই বাড়ি যাবে সবাই কি করে শুগুলোকে যেখানে সেখানে ফেলে রাখে, গুছিয়ে কেউ রাখে না, স্যান্ডেলগুলোকে গুছিয়ে শুটা ঠিক জায়গা থেকে পরে যেতে হবে। ও সবার আগে পালায়, সেই কাজটাও করে না। ওর দায়িত্ব হচ্ছে 4:30টার সময় তুই সবাইকে দাঁড়িয়ে থেকে করবি, ও বলবে হ্যাঁ করবো, কিন্তু ঠিক যেই 4:30 বাজবে ও কিন্তু সবার আগে বেরিয়ে চলে যাবে। এইবার যখন আমি রমিত তুই এটা করেছিস তো, হ্যাঁ, আবার তখন রমিত ঠিক দাঁড়িয়ে আবার সবাইকে দিয়ে কাজ করাবে। আজকে যেমন সোমা ওর হয়ে কাজটা করে দিয়েছে, ও কিন্তু চুপচাপ বসেছে, ও কিন্তু দেখছে ওর কাজটা করে দিচ্ছে, মানে এইরকম আমাদের চলতেই থাকে। আর এখানে এই যে ওদের সাথে যে আমরা এতক্ষণ আছি, একটা খুব পজিটিভ লাগে। হ্যাঁ ভীষণ, মানে আমাদের যেটা হয় যখন মন খারাপ হোক যাই হোক, মানে এইখানে আসলে না সেই মন খারাপটাই যেন মানে কোনো না কোনো ভাবেই সেটা থাকে না। মানে আমাদের মানে 10টা থেকে 4:30 কিভাবে কেটে যায় সেটা আমরা বোঝাতে পারবো না। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই তুই বললি না তো কে সব, আচ্ছা ওকে জিজ্ঞাসা করলো, ও কিন্তু বলবে এখানে সব থেকে বকে কে। জয়ী, পাটা কে নাড়িয়ে বেশি বস। বকে এখানে? এখানে কে বেশি বকা যায় হিয়ানি বলতে পারিস? ম্যাম, কোন ম্যাম? পূজা ম্যাম? তোমরা কি বিকেলবেলা জুস খাবে? জুস 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 পছন্দ? কি 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 জুস? ম্যাঙ্গো? সবার ম্যাঙ্গো তো? সবার ম্যাঙ্গো? আমার স্ট্রবেরি? স্ট্রবেরি স্যালারি কম্পিউটার হ্যাঁ বুঝেছি, টাকাটা দেবে কে? চোত্তাজি অপমান করছো। এটা হচ্ছে অপমান জায়গা। জয় জয় এই কে তোকে অপমান করেছে? কে টেনে আনলো দেখি? বসো 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 বসো। তোকে কে অপমান করছে? ঠিক আছে, কে অপমান করেছে? টাকাটা দিতে দিন। এই তুই জয়কে দিবি কিছু? ক্রেডিট দেব কি দিবি? ক্যান্টি ক্যান্ডি, তুই কি ক্যান্ডিটা নিবি ও তোকে দিলে? এই তুই কি এটা নিবি? তুই ওপরে পাতুলে ভর হয়ে বসেছিস কেন? কি ব্যাপার? আর বিরিয়ানিতে চিকেন থাকবে, ডিম থাকবে, আলু থাকবে, এসব খবর কে দিল তোকে? ম্যাম বলেই দেয়নি। আমি দিয়েছি। শুনেছিস? কলকাতা আমি মজা করছি? সবাই মজা করছে? মজা করছি আমার সাথে। হ্যাঁ আঙ্কেল তো আসবে। কি ওর বিপদের বল সীমা বল নেই। বল বল চাকরি বল বল। সবাই মজা করছে, হ্যাঁ না এমনি। আমি বলছি হ্যাঁ বলছি। আমরা একটা খেলা খেলি, সেই গল্পের খেলা। হ্যাঁ আচ্ছা শোন, আচ্ছা আমি স্টার্ট করি। গেমটার নামটা বল। ওই যেটা আমরা করেছিলাম গল্প তৈরি, ঠিক আছে? আচ্ছা আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, বল তারপরে কি বলবি? বল মেঘলা আকাশ। মেঘ পড়েছে, তো তুই কি ওর পর? ঈশান
এখানে আয় পার্টিসিপেট করছি কি করে গল্পটা চলছে চলো আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়েছে তারপর বলেছে মেঘ করেছিল বল বৃষ্টি করেছে বৃষ্টিবার খাবো তুমি করেছে তারপর ঈশান ঈশান জয় হ্যাঁ জয় বিয়ানি আজকে খুব বৃষ্টি পড়েছে মেঘ করেছে জয়ী আর ঈশান বিরিয়ানি করেছে ওকে বল অ্যাড করেছে আচ্ছা বৃষ্টি পড়েছে আচ্ছা আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়েছে মেঘ করেছে জয়ী ঈশান বিরিয়ানি খাবে প্রিয়ানাকে কি বললি বৃষ্টিটা পড়েছে তারপর কি হবে গল্পে গল্পে সব লোক ছাতা মাথায় নিয়ে যাচ্ছে সব লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ভেরি গুড একটা বন্ধু একটা মেয়ে বৃষ্টিতে খেলছিল তার একটা মেয়ে আর একটা ছেলে। তার ছেলে বৃষ্টিতে খেলছিল বৃষ্টি পড়ার পর ওরা ছাতা মাথা দিয়ে একটা দোকানে গিয়ে হেল্প চেয়েছে কেন বৃষ্টির থেকে বাঁচার কত জন্য বড় হয়ে গেল তোর লাইন ওয়ান লাইন একটা লাইনে স্টিক করো হাত নামাও একটা লাইন দুজন খেলছিল নিলাম চল একটা ছেলে একটা মেয়ে মানে দুটো বাচ্চা ছেলে মেয়ে বৃষ্টিতে খেলছিল তারপর কি বল छाता माথায় দিয়ে তারপর চলে গেল ओके प्रियंका हम तुमको हिंदी में बोल देते हैं आज बहुत बारिश हुई है आज मेघ भी आया है आसमान में आज जोई और ईशान बिरयानी खाएगा आज जोर से बारिश हुई है सब लोग छाता लेके निकले हैं दो बच्चे एक बॉय और एक गर्ल बारिश में खेल रहे थे फिर वो लोग छाता लेके चले गए अब तुम ऐड करो बारिश के दिन में पकौड़े खाने चाहिए नहीं तुमको लाइन उसमें कहानी में जैसे उस दिन हम लोग किए थे कहानी में ऐड करना है ना तो तुम दूसरे तरीके से सोचो कैसे बोलोगे तो कहानी में ऐड होगा पकौड़े चलेगा तुम सोच लो कैसे हो सकता है उस सेंटेंस को थोड़ा चेंज करो तो हो जाएगा बारिश में पकौड़े के साथ और छूटते मजे करना चाहिए अच्छा बारिश में पकोड़े खाने के साथ यहाँ पे सब मजे करना चाहिए हाँ। ठीक है मिठा लाइन ऐड गॉल पे आज रेनकोट পরে এসেছি আচ্ছা ঠিক আছে আজ রেনকোট পরে এসেছি তারপর বল নিলাবো লাইন লাইন বল আমি বাবার সঙ্গে বাস করে যাব আচ্ছা আজকে বাবার সঙ্গে বাসে করে যাবে আচ্ছা লাইন খিচুড়ি এই তোকে কেউ বলেনি বল লাইন অ্যাড বল পাগলা হাওয়া গাইতে ইচ্ছে করে আপনি বলুন খিচুড়ি খিচুড়ি চা গরম চা গরম চা খেতে ইচ্ছে করছে ঘুম পাচ্ছে ঈশা এই সময় পাচ্ছে তুই যাবি ঘুম পাচ্ছে জয়ের ঘুম পাচ্ছে আইপিএস করতে কিলাতে পুষ্পা বাহ সব আমাদের জি বাংলার থেকে আছে আমরা জি বাংলার যে জি বাংলার কাজ আছে ওরা জি বাংলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও হ্যান্ডশেক হাই ফাইভ হাই ফাইভ পুশ Opa Lego. Opa Lego. Che. এই যে আপনারা এত বছর ধরে ডিল করছেন ওদের সাথে
তো কতটা ইন্ডিপেন্ডেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা ফাংশন করতে পারছে? এটা নিয়ে একটা ছোট্ট গল্প আমি লিখেছি। সেটার নাম দিয়েছি খেয়ালি পোলাও বা দ্য ডে ড্রিমস হোয়াট এভার। ওয়াই? বিকজ এই স্টেটমেন্টটা আমার করা। লাস্ট ডিসেম্বরের ফার্স্টের দিকে আমরা অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে একটা ট্রিপে যাই উইদাউট প্যারেন্টস, এবং ভীষণ একটা ভালো অভিজ্ঞতা, এবং একজন আরেকজনকে ওরা কি করে সাপোর্ট করেছে। নট অনলি দ্যাট, ট্রেন বন্দে ভারতে যে অন্য প্যাসেঞ্জারদের ওরা কিভাবে হেল্প করেছে, ইটস আ লার্নিং ফর আস অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স অলসো। এবং ওনারা বলেছেন যে ওরা একটা কিছু ফেলেনি, ওদের একটা প্লাস্টিক নিয়ে ঘুরেছে, অন্য লোকরা ডাম্প করছিল, তারা ওদের দেখে লজ্জা পেয়ে নিজেরা ফেলতে শুরু করলো ডাস্টবিনে, এবং ওরা নিজেদের প্যাকেটও তাদের কাছে ধরেছে। তো এটা বিষয়টা না। তো আমাদের প্রতি বছর একটা পিকনিক হয়। তো লাস্ট ইয়ার আমরা বললাম যে যেহেতু ডিসেম্বরের ফার্স্টেই আমরা এটা করে এলাম, তো এবছর পিকনিক হবে। ওকে, ওয়ান ফাইন মর্নিং ডিসেম্বরের একটা দিনে আমাদের যে নীলাভ আছে, আর নীলাভুর মা একটা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে 31 জানুয়ারি তো আপনাদের পিকনিক ম্যাম, 500 রুপিস হচ্ছে ইয়ে কি বলে ওই ওই দিতে হবে আমাদেরকে পিকনিকের জন্য, তো টাকাটা কোথায় পাঠাবো? আমার কাছে পুরোটা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে। আমি তারপরে কোশ্চেন করি পিকনিক, উনি বললেন হ্যাঁ নীলাবু যে বললো 31 জানুয়ারি পিকনিক এবং পেরেন্টস আর নট অ্যালাউড। আচ্ছা রিয়েলি? তখন আমি তার উত্তরে লিখি যে খায়ালি পোলাও, ডে ড্রিমস, এরকম কিচ্ছু আমরা অর্গানাইজ করছি। বাট হোয়াট হ্যাপেনিং, এরা নিজেরা ভেবে নিল যে এরা পিকনিক করবে, এবং আমাদের সাপোর্ট ছাড়া, আমরা কিচ্ছু জানা ছাড়া এরা নিজেদের মধ্যে মিটিং চালু করলো, নিজেদের মধ্যে কথা চালু করলো, প্রত্যেকের থেকে 500 রুপিস কালেক্ট করলো, বিভিন্ন 2-4টে ওদের জানা এরকম কিছু ওই গার্ডেন গুলো যে হয় সেখানে ফোন করেছে, সেখানে গিয়ে ওরা ফোন করে বুঝেছে যে এগুলোর প্রচন্ড দাম, হবে না। তারপরে ওরা নিজেরাই ডিসাইড করেছে ঠিক আছে এত টাকার মধ্যে হচ্ছে না, তাহলে আমরা নিকো পার্কে করবো, না নিকো না ইকো পার্কে করবো। তারপরে মানে এরকম আলোচনা যে সকালের ব্রেকফাস্ট তো কিছু খেতে হবে, তাহলে আমাদের তো টাকাই কুলোচ্ছে না, তাহলে ঝালমুড়ি খাবো, মানে এরকম। আর ইকো পার্ক হলে সুবিধাটা কি, সবার বাবা মা পৌঁছে দেবে, আমাদের যাওয়ার খরচ লাগবে না, বা আমরা যারা একা যাই একা পৌঁছে দেবে গেল। তারপরে যেটা হয়, জয়ী আমাদের আরেকজন, ওদের বৈদিক ভিলেজে একটা বাড়ি আছে, ও একদিন রবিবারে যায়, গিয়ে দেখছে যে ওদের বাড়িতে ওর বাবার বন্ধুদের নিয়ে একটা পিকনিক অর্গানাইজ করছে। ও দেখে তক্ষুনি বলেছে ওর মাকে যে আমরা কবে থেকে পিকনিকের জায়গা পাচ্ছি না, বাবা বাড়িতে পিকনিক করছে, আমাদের তুমি পিকনিক করতে দেবে না? তখন ওর মা বলেছে আচ্ছা তোমরা করবে, তোমরা কি করে করবে? বলে আমরা করবো, তুমি আমাদের তো আলোচনা চলছে, আমাদের তো ইকো পার্ক হচ্ছে, তাহলে আমরা এখানে করবো। তারপরে ওর মা আমাদেরকে ফোন করেন, দেখুন আমরা না বিষয়টা নিয়ে অবগত নই, ওরা কি করছে আমরা শুধু শুনতে পাই মাঝে মাঝে, কিন্তু ওরা সব চুপ 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 করে চলছে, আমাদের কিছু জানাচ্ছে। আর তারপরে জয়ী এসে বোধহয় ওইটার কথা বলে। এইবার জয়ীর মাকে এখান থেকে ফোন যায়, ফোন যাওয়ার পর বলে আপনি কত টাকায় ওটা দেবেন বাড়িটা? তো উনি ভীষণ ইতস্তত করেছেন, উনি আমাদেরকে আবার ফোন করেন, ওরা টাকার কথা বলছেন, কি টাকা নেই? বললাম দেখুন ওরা যা বলছে আমরা তো এর মধ্যে নেই, আপনি যা মনে করবেন বলুন, এটা কোনো অ্যামাউন্ট বলছে। এবার ওদের পরবর্তী প্রশ্ন, আপনার বাড়িতে টয়লেট আছে? তখন ওরা বলেছে হ্যাঁ আছে। বলেছে না আসলে ব্যাপারটা বুঝুন, মেয়েরা থাকবে তো তাদের কিন্তু একটা টয়লেটের খুব ইম্পর্টেন্ট, আমরা ছেলেরা তবু ম্যানেজ করতে পারি, মেয়েরা ম্যানেজ করতে পারে। আচ্ছা ভালো কথা। এটার পরে কলকাতা শহরের কটা ক্যাটারারের কাছে ফোন করেছে আমার জানা নেই, মানে তাদেরকে সবাই ওই 500 টাকা বাজেট শুনেই না বলেছে বোধহয়, এবং তার সাথে একটা বড় লিস্ট, মানে সব রকম মিলিয়ে লাস্টে ওরা আলটিমেটলি একটা ক্যাটারার ম্যানেজ হয়ে যায়। তো সেই ক্যাটারারের সাথে ওরা কনভিন্স করে দাদা টাদা বলে ওদের বাজেটের মধ্যে হয়েছে। এবার ওরা শুরু করে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ফোন। এবার একদিন আমাদের কাছে একটা চিঠি, সে চিঠিও আছে এখনো, খুললেই পাওয়া যায়, আমাদেরকে অ্যাপিল যে আপনারা প্লিজ জয়েন করুন। হ্যাঁ হঠাৎ করে আমাদের এত, হ্যাঁ না জয়েন করুন কিন্তু 500 টাকা দিয়ে জয়েন করুন। এবার আমাদের যে টিচার আছে সৌমিতার ছেলে আমাদের সমস্ত প্রোগ্রামে আসেন এবং রিয়েলি
হি ইজ সাচ আ নাইস বয়, সে কোনোদিন এদের ফিল করায় না। ও কিন্তু ঘাটশিলাতে গেছিল এবং ও দাদাদের সাথে ছিল, নিজের মায়ের কাছেও একদিনও থাকেনি। তো আমি বললাম, হ্যাঁ রে, ওই ভাইয়ের থেকে পয়সা নেবে? ইমিডিয়েট রিয়াকশন, ঘাটশিলাতে যখন ভাই গেছিল তোমরা পয়সা নিয়েছিলে? তাহলে পয়সা নেবো না কেন, মায়ের থেকে তো নেবই। আচ্ছা বাবা, নে বাবা। আর আমাদেরও 500 টাকা করে দিতে হবে চাঁদা। ও আচ্ছা, দেখি ভেবে দেখবো। বললো আমাদের তো আগে বলিসনি। আর ওই তৃষা দিদি হচ্ছে ওদের দলে। হ্যাঁ, তৃষা দিদিকে বলেছে যে তোমার কি 500 টাকা দিতে এখন অসুবিধা হবে? তো ও বলেছে, হ্যাঁ আমি কোথা থেকে 500 টাকা পাবো? বলেছে একটা কাজ করো, তুমি 200 এখন দাও, মাইনে পেলে বাকি 300 দিও। এবার ওদের নিজেদের মধ্যেও কারোর কারোর এরকম হয়েছে, বাবা মারা তো বুঝতে পারছে এটা কি হচ্ছে, আমরা নেই, তারা বলেছে টাকা নেই। তখন এসে আমাদেরকে বলছে যে অ্যাডভান্স দাও, মানে মাইনে থেকে অ্যাডভান্স দাও। কেন অ্যাডভান্স দিয়ে কি হবে? বলছে যে পিকনিকে যাব, আমাদের পিকনিকটা হবে, আটকে যাচ্ছে, অ্যাডভান্স না দিলে। তো আচ্ছা অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে অ্যাডভান্স নিয়েছে, মানে অ্যাডভান্স নিয়ে পিকনিকে যাবে। এটা তার থেকেও বড়, ঈশান এবং এই পোলো, ওদের একজন টিচার আছে, ওরা আমাদের থেকে গাড়ি চেয়েছে, ঠিক আছে, যে কজনের ওরা গাড়ির একটা লিস্ট করেছে কোন কোন বন্ধু গাড়িতে আসে। আমার কাছেও একটা ফোন গেছে যথারীতি, তোমার গাড়িটা পাওয়া যাবে ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো, আমি তো সবই ভেবে দেখবো। তারপরে মাদেরকে কনভিন্স করেছে। এবার শ্বেতা ম্যাডাম বলে একজনের কাছে ওরা পড়তে যায়, ওরা হিসেব করে দেখেছে যে যা গাড়ি আছে তাতে 4-5 জন আটবেন, এবং শ্বেতার একটা বড় গাড়ি আছে। ওরা বাকি কোনো টিচারকে অ্যাপ্রোচ করেনি, শ্বেতাকে গিয়ে বলেছে ম্যাডাম তোমাকে যেতে হবে, 500 টাকা চাঁদা দাও। বলেছে কেন, আমি যাবো না তোদের পিকনিকে, আমি কি করতে যাবো? বলেছে তুমি বুঝতে পারছো না, আমরা সবাই যাচ্ছি, চৈতালি ম্যাম হ্যাঁ করেনি, লিপিকা ম্যাম হ্যাঁ করেনি, তো পূজা ম্যাম এরা কেউ হ্যাঁ করছে না, তো আমরা বুঝতে পারছো না, আমরা তো অতটাও বড় নই না, যদি কিছু গন্ডগোল করে ফেলি তাহলে তুমি সেটা সামলাতে পারবে। তখন সেটা বলেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব। সেটার থেকে 500 টাকা এবং ওই গাড়িটি ওরা আদায় করেছে। তারপরে এখানে এসে ওদের উৎফুল্লতা এবং হই হুল্লোড় যে আমরা শ্বেতা ম্যাডামকে বোকা বানিয়ে ফেলেছি, এবং টোটালটা ওরা অর্গানাইজ করে। এবং সব থেকে যেটা ভালো, আমাদের প্রত্যেকে যারা আমরা গাড়ি দিয়েছি আমাদেরকে বলে যে ড্রাইভার আঙ্কেলরা তো খাবে, তো তখন আমরা অবভিয়াসলি বলি যে ড্রাইভার আঙ্কেলদের জন্য কত টাকা দিতে হবে বলো। ওরা বলে যে ড্রাইভার আঙ্কেলরা যেহেতু আমাদের নিয়ে যাচ্ছে, ড্রাইভার আঙ্কেলদের খাওয়াবার দায়িত্ব আমাদের। তারপর ওরা না মনি স্কোয়ারে যান, নিজেদের জন্য গিফট কেনেন, টাকা বেঁচে গেছে। ওই লোকটাকে বলে বলে এমন করেছে, ক্যাটারারকে কি বুঝিয়েছে আমি জানি না, দাদু দাদা বলে সে কমিয়েছে। একজন পেরেন্ট হেল্প করলো, না হেল্প করেনি, শুধু নাম্বারটা দিয়েছে, নেগোসিয়েশনে হেল্প করেনি। নেগোসিয়েশনে এরা মানে তাতে বেগুন ভাজা বাদ দিয়ে কি হবে, এবং লাস্টে ভেবেছিল আমাদের পেছনে করিমস আছে সেখান থেকে বিরিয়ানি তুলে নিয়ে যাবে, আর প্রিয়াঙ্কা আবার ভেজ, তাহলে ওর জন্য কি ব্যবস্থা হবে, সব রকম করে। এবং এমনি নর্মাল পিকনিকে কি হয়, পিকনিক যখন এন্ডের দিকে আসে, আমি গেছিলাম, লিপিকাদি যেতে পারেননি, তখন আমরা ওই করি না যে কার কাছ থেকে কি টাকা নেওয়া বাকি আছে বা কি কাকে কাকে পেমেন্ট, ওরা না নিজের একটা ঘরে ঢুকে গেল, ঢুকে গিয়ে সেখানে সেসব করে টোরে কাকে কত টাকা দিতে হবে, জয়ীর মাকে গিয়ে টাকা দিচ্ছে, দিয়ে এবার বলছে আন্টি 2000 টাকা থেকে 300 টাকা কম হয়েছে, তোমাকে পরে আমরা সবাই মিলে টাকা তুলে দিয়ে দেবো। জয়ীর মা হেসে ফেলেছে, ফেলে বলেছে যে না না ডাক দিতে হবে না, বলেছে না না দিতেই তো হবে, তুমি ডাকো ডাকো, তোমার যে সুইপার তাকে ডাকো, আমরা তাকে দেবো, সে পরিষ্কার করুক, আমরা টাকা দেবো। সো এইটা আমি নিজেকে ভেবেছি যে আমি এত বছর ধরে কাজ করছি এবং আমার নিজে একজন মা, আমি নিজে অন্তত ওদের এই ক্যাপাবিলিটিটাকে কিন্তু মিসআন্ডারস্টুড করেছি। উল্টে আমি বরঞ্চ একটা কি বলবো, একটা ক্রেজি মন্তব্য করেছি যে ইটস আ খেয়ালি পোলাও, ইটস আ ডে ড্রিম, কিন্তু দে প্রুভড ইট যে এটা ডে ড্রিম ছিল না, মেক ইট হ্যাপেন। হ্যাঁ মানে এই ঘটনাটা সত্যি, মানে এই ঘটনাটা থেকে আমি যে প্রথমে যেটা বললাম যে ডিসেবিলিটিটা আসলে অর্থসামাজিক কারণে ডিসেবিলিটি, ভুল করেছে, হিসেব ওরা ভালো পারে না, ওদের মধ্যে কয়েকজন একটু হিসেব করতে পারে, তারাই হিসেব করেছে, ভুল হয়, এই ভুলটাকে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে না, সেইটার জন্যই ওরা প্রাপ্ত হয়। তো এই প্রথম আমাদের যে ব্যাচটা এবং দ্বিতীয় ব্যাচে এদের এত ভালো বন্ডিং হয়েছে, এবং এরা যখন আমরা বেড়াতে যাই এদের কারোর মেয়েদের সাথে খালি আমরা একজন করে মানে ইনস্ট্রাক্টর বা টিচার থেকেছি, ছেলেদের ঘর মানে সবই পাশাপাশি ঘর, ছেলেদের ঘরগুলোতে ছেলেরা থেকেছে, কারণ আমাদের যেহেতু কোনো মেল
সিনিয়র মানে কোনো ইনস্ট্রাক্টর বা কেউ নেই, তাই আমরা ওরকম করেই ছিলাম। তা আমার ন্যাচারালি আমি একটা উইং এ ছিলাম, ও আর একটা উইং এ ছিল, তো আমাদের একটা চিন্তা ছিল যে সকালবেলা উঠেই তো দেখতে হবে কে কি করছে। আমি দেখলাম ওরা কিন্তু নিজেরাই, যারা একটু কর্তৃত্ব করতে ভালোবাসে তারা কিন্তু নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছে। উঠে সকালবেলা উঠে বন্ধুদের ঘরে টোকা মেরে ওরে ওঠ ব্রাশ কর, এই তুই ব্যাগ গোছা। হ্যাঁ, কয়েকজন আছে যারা কর্তৃত্ব করতে ভালোবাসে এবং তারা পারেও করতে। দেখলাম না আমাকে তো কিছু করতে হচ্ছে না, আমি খালি পায়চারি করছি, এদিক ওদিক দেখছি, প্রত্যেকের ঘরে গিয়ে দেখছি না সব তো কাজ হয়ে যাচ্ছে, একজন গামছা পরে রেডি আছে, অন্যজন বলছে যা প্যান্টটা পাওয়া। তো এইটা দেখে তখন আমি চৈতালিকে বলি যে দেখো ওরা ভীষণ আনন্দ করে। হ্যাঁ, পেরেন্টরা বলা হয়েছিল যে সবসময় ফোন করবে না, আমরা একটা সময় সবাইকে ফোন করে কথা বলিয়ে দেবো, মানে নুন চিকেন খেলো না, ভাত খেলো না, ডাল খেলো, এসব করবেন না। আর পেরেন্টদের এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন, একটা ট্রাস্টও আছে, তো ওরা করেননি সেটা। ওদের মধ্যে একটা সাংঘাতিক ইউনিটি এবং বন্ড এবং একে অপরের সঙ্গে থাকা, মানে বেঁধে বেঁধে থাকাটা ওদের ভীষণ ভালো তৈরি হয়েছে। তা আমাদের মনে হলো এই বেঁধে বেঁধে থাকাটা নষ্ট করা যাবে না, এবং অনেকেই কিন্তু ভাবেনি, প্ল্যানিং এও ছিল না যে ওরা একসাথে থাকবে বা তারা এটাতে পার্টিসিপেট করতে পারে ভবিষ্যতে যদি কোনো থাকার জায়গা হয়। পেরেন্টরাই করবেন, কিন্তু আমরা সঙ্গে থাকার কথা, মানে আমাদের এই দলটাকে পেরেন্টরা চাইছেন ওরা সবাই একসাথে থাকুক, ওরা এত ভালো থাকে। তো সেখান থেকেই আমাদের ভাবনা, পেরেন্টদের আমরা বলেছি যে আপনারা ভাবুন আমরা আছি সঙ্গে, যে একটা থাকার জায়গা যেখানে ওরা সবাই মিলে থাকবে, ওরা একটা মানে একটা কমিউনিটি হিসেবে থাকবে। তো আমরা বেসিক্যালি যেটা ভেবেছি সেটা হচ্ছে পেরেন্টদের সাথেও এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে, আমরাও খোঁজ করছি, ওনারাও খোঁজ করছেন যে এরকম একটা বড় স্বাভাবিক কমিউনিটি, মানে একটা কমিউনিটি ধরুন একটা গেটেড কমিউনিটি, হাউজিং কমপ্লেক্স, ওদের একটা পার্ট করে দেওয়া হলো যেখানে পেরেন্টরাও থাকলো, ওরাও থাকলো, কারণ ওদের নিজেদের সাপোর্ট সিস্টেমটা খুব ভালো ওরা করেছে। মানে কাকে টয়লেটে পাঠাতে হবে, কার এটা খেতে ভালো লাগে না, কাকে হাত ধরতে হবে, কাকে কে ওজন তুলতে পারে কে পারে না, এই আন্ডারস্ট্যান্ডিংটা ওদের নিজেদের মধ্যে ভীষণ ভালো তৈরি হয়েছে। তো সেটাকে আমরা নষ্ট করতে চাই না, পেরেন্টদেরও সেটা মনে হয়েছে। তা ওই জন্য আমরা এখন চাইছি যে ওদের সবাইকে নিয়ে যদি একটা থাকার ব্যবস্থা করে ফেলা যায়, যেখানে ওরা একসাথে থাকলো ইন আ কমিউনিটি, ইন আ গেটেড কমিউনিটি, এবং নিজের কাজের জায়গায় গেল, কাজ করলো, ওখানকার কাজের মধ্যে ওরা ঢুকলো, হ্যাঁ, কিছু ওয়ার্ক সার্ভিস তৈরি করা, এটার মধ্যে ওদের তাহলে কি হয় যে পুরোটাই তাহলে হলো আর কি। মানে আমি জীবন শুরু করি আর্লি ইন্টারভেনশন দিয়ে, মনোবিকাশ কেন্দ্রে আমি একেবারে বিলো 1 years দিয়ে শুরু করেছিলাম, আমার শেষটাও দেখা উচিত। তো তাই এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট দুটো ব্যাচ যারা ভীষণ ভালো ওয়েল বন্ডেড হয়েছে তাদেরকে, তাদের পেরেন্টরা যদি ইন্টারেস্টেড হন, তাহলে একটা ওদের বন্ডটাকেই আমাদের কাছে প্রাইমারি করা হচ্ছে, আমরা করেছি, করে একটা থাকার ব্যবস্থা করা যাতে ওরা ভবিষ্যতে থাকতে পারে অ্যাজ আ গ্রুপ।
চ্যানেলের যদি ফুল এপিসোড দেখে থাকেন তাহলে অনেকবারই দেখবেন মাস্টার ক্যামেরার দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলি, সেটা এই ব্যক্তিটাই। তো ইনি ইনি আমার স্ত্রী, এবং ও ক্যামেরার পেছনে থাকে, আমি সামনে থাকি, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকি এই চ্যানেলটা যতটা আমার ততটাই ওর। তো এই আইডিয়াটাও আমাদের ছিল, উই ওয়ান্টেড টু ডু সামথিং লাইক দিস। তো ঐশী 6-7 আওয়ার্স যেরকমভাবে কাটিয়েছি, হোয়াটস দ্য ইমোশন রাইট নাও? ভেরি ইমোশনাল, মানে ওভারওয়েলড অ্যাকচুয়ালি, কারণ এরকম একটা এক্সপিরিয়েন্স হবে সামওয়্যার ভেবেছিলাম, কিন্তু যখন এক্সপিরিয়েন্সটা হয়েছে তখন কতটা ওভারওয়েলমিং সেটা তুমি আছো, তুমিও বলতে পারবে। যে আমরা সবসময় খুব ট্যাগ লাইন করে দিই না, যে স্পেশাল চাইল্ড, ও স্পেশাল চাইল্ড, ওকে স্পেশাল ভাবে ট্রিট করো। বাট আজকে এই স্পেশাল চাইল্ড এই টার্মিনোলজির ধারণাটা কিছুটা কাটলো ম্যামের সাথে কথা বলে। সো ডিজেবল যেই কথাটা বলা হয়েছে, যে সেইটা নিয়ে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কোথাও আজকে ওদের সাথে থেকে মনে হয়েছে যে ওরা যতটা হাম্বল, ওরা যতটা ফ্রেন্ডলি, ওরা যতটা হাত বাড়িয়ে আমাদেরকে এই 6-7 ঘন্টা রেখেছিল ওদের কাছে আপন করে, এটা হয়তো আমরাও পারবো না একটা অচেনা ব্যক্তিকে ওইভাবে রেখে দিতে। তো আই এম জাস্ট টু ইমোশনাল টু স্পিক রাইট নাও। কিন্তু মানে যে এক্সপিরিয়েন্সটা আমি আজকে দাঁড়িয়ে গ্যাদার করেছি, থ্যাঙ্কস টু দ্য রুম অফ টেলস গ্যাদার করেছি, সেইটার মানে সেটা উইল রিমেইন উইথ মি ফর দ্য লাইফ টাইম। মানে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। এই বাচ্চাগুলো মানে বাচ্চা হোয়াট এভার, মানে ওরা আমার কাছে খুবই বাচ্চাদের মতন, কিন্তু ওরা এত ওয়েলকামিং, এত ফ্রেন্ডলি, মানে I love every hour I spend with them. I have spent with them, and it's incredible. যে এখানে থেকেছে সে জানে যে ইমোশনটা কি। আজকে আমরা তো কাজগুলো দেখলাম, মানে কতটা পেশেন্স নিয়ে, কতটা প্রিসিশন নিয়ে এরা কাজ করে। মানে হয়তো আমরা ওই পেশেন্স লুজ করে দেবো, এই দুটো করলাম 3 নম্বরে একটা খারাপ হয়ে যাবে, কিন্তু এরা প্রত্যেকটা ওই সেম স্কেল নিয়ে বসে মেজার করে প্রত্যেকটা উইথ ইকুয়াল প্রিসিশন ব্যাগ বানাচ্ছে। দ্য ফুড দে আর মেকিং ইনক্রেডিবল খেতে, মানে ইটস সো ডিলিশিয়াস যে আপনার বাইরে গিয়ে খেতে ইচ্ছা করবে না, মানে এত ভালো। এবং ক্যান্ডেল মেকিং কি সুন্দর, কি পেশেন্স নিয়ে একটু একটু করে ক্যান্ডেলটা গলাচ্ছে, সেটাকে দিচ্ছে, তারপর আবার ডিফারেন্ট কালার্স এর ইয়ে করে ওই ওই আস্তে 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 অ্যাসেম্বল করে একটা গোটা জিনিস তৈরি করছে। এগুলো দেখে ভালো লাগে। অ্যান্ড দ্য পেশেন্স, দ্য ওয়ার্ক দে আর পুটিং ইন ফর দিস ইজ অ্যামেজিং। মানে এটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন। and the best part is ওরা কিন্তু কোনো সিম্পাথি চায় না। আপনি সিম্পাথাইজ করতে আসুন, ওরা শুনবেও না আপনার দিকে। দে ডোন্ট ওয়ান্ট এনি সিম্পাথি। ওরা যে কাজ করছে ওরা কিন্তু স্যালারিতে কাজ করে। ওরা আমাদের মতোই, আমরা যা করি ওরা ঠিক তাই করে। আমরা ওই জায়গাটা দিতে পারিনি, যার জন্য ওরা নিজেরাই এখন দুখানা ক্যাফে খুলবে, নিজেরাই রান্না করবে, নিজেরাই বেক করবে, নিজেরাই সার্ভ করবে, নিজেরাই চালাবে। সো সেলফ সাফিসিয়েন্ট, জাস্ট এটাই। যদি এই কজটায় কেউ কন্ট্রিবিউট করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস আছে, প্লিজ আপনারা যেরকম ভাবে হেল্প করতে চান করতে পারেন। জয়, ঈশান, বিরিয়ানি। জয় আর ঈশান বিরিয়ানিটা খাবে তো, তাহলে একা গিয়ে খেয়ে আসবে। স্যাটারডে ফ্ল্যাটে যাবো, তা কি কোথা থেকে তোর সাথে যাবো? তোর সাথে কোথায় মিট করবো? গাড়ি। হ্যাঁ, তো তোর গাড়িতে আমি কোথা থেকে উঠবো? জয় যাবে। হ্যাঁ, জয় পূজা ম্যাম যাবে, কিন্তু কোথা থেকে? এবেল থেকে না পূজা ম্যামকে পূজা ম্যামের ফ্ল্যাট থেকে নিয়ে আসবে? আমার ফ্ল্যাটে যাবি তো? তাহলে নিয়ে যাবো। তুই আমার ফ্ল্যাট থেকে আমাকে নিয়ে ফ্ল্যাট। তোর ফ্ল্যাটে তো যাবো। তোমার কাছে যাবে বলছি তো। আমার ফ্ল্যাটে তোকে নিয়ে যাবো না। আমার ফ্ল্যাটে তোকে নিয়ে যাবো না। এই তোদের ফ্ল্যাট নিয়ে যাবি? তোদের বাড়িতে নিয়ে যাবি? বাড়ি নিয়ে যাবে। ঈশানের বাড়িতে কি ঈশান নিয়ে যাবে? বাড়ি নিয়ে যাবে।
স্যান্ডউইচ খাসনি? জয় কিন্তু খাবার প্রথম স্যান্ডউইচটা খেয়েছে। আমি ওকে তো বললো না। পানি থেকে ঘুমে দিই। এই ভিডিওটা এটা অ্যাকচুয়ালি পডকাস্ট নয়, এটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, বাট এটা আমাদের একটা ইনিশিয়েটিভ যেটা আমরা করতে চেয়েছিলাম, এবং এটা কিছুই না, এটা আমাদের এন্ড থেকে দিস ইজ অ্যাবসলিউটলি নাথিং। এটা রাদার আমাদের সেলফিশ পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা এরকম ছেলে মেয়েদের সাথে সময়টা কাটিয়ে আমাদের অনেক ভালো লাগছে। রাইট নাও আই এম ভেরি ইমোশনাল। আমি খুব বেশি কথা বলতে চাইছি না, এটা সব কিছু হওয়ার পরে রেকর্ড করছি, তো ইমোশনসটা ওভার পাওয়ার করছে। এই এপিসোডটা করার পেছনের কারণটা তো অফকোর্স যে আমরা যে একটা সিম্পাথাইজ করি বা কিছু করি, সিম্পাথাইজ করে কিছু হবে না, অ্যাকচুয়ালি কিছু হবে না। আইদার এম্পাথাইজ করতে পারেন আর না হলে একটু অ্যাকশন নিতে পারেন, দ্যাট ইজ অল। ওরা ওদের লড়াই নিজেদের মতো লড়ছে, ওরা ওদের লড়াই নিজেদের মতোই লড়বে, তাদের বাবা মা নিজেদের মতোই লড়ে, আমরা দূর থেকে কিচ্ছু করতে পারি না। তো এটা একটা স্টেপ আমরা নিয়েছি, এবং ভিডিওতেও ওনারা বলেছেন যে ওরা দুখানা ক্যাফে খুলতে চলেছেন, দুটোই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কোন ব্রাঞ্চে, কোন লোকেশন, সেগুলো সব এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স, এই এপিসোডের ডেসক্রিপশন বক্সে আমি সব দিয়ে রাখবো। এবং আপনাদের কেউ যদি আপনারা কোনোভাবে কন্ট্রিবিউট করতে চান এই কজটায়, তাহলে কোনখানে ওদের ব্যাংক ডিটেলস, কি করে পেমেন্ট করবেন, সব কিছু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এই এপিসোডটার ডেসক্রিপশন বক্সে গিয়ে সব ডিটেল পেয়ে যাবেন, এবেল ফেবেল ফাউন্ডেশনের ব্যাপারে সব পেয়ে যাবেন, গুগলও করতে পারেন। করে আপনারা যেটুকু যা কন্ট্রিবিউট করতে চান টুয়ার্ডস দিস কজ আপনারা করুন। এবং এই ফান্ডটা ওরা আজ অবধি কোনোদিন কোনো ফান্ড নেয়নি, একটা নয়া পয়সাও রেজ করেনি, এতদিন এরা সেলফ ফান্ড করে চলছিল। এখন এরকম একটা ক্যাফে খুলতে চলেছে, রাদার দুখানা ক্যাফে খুলতে চলেছে, সেটার একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার তো অফকোর্স আসছেই। তো এই এপিসোডের মাধ্যমে যদি ওনাদের 1%ও ফান্ড ওঠে, তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো আমি এটাই জাস্ট রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু শেয়ার করুন। এই ভিডিওটা যত মানুষ দেখবে তত ওদের স্টোরিটা পৌঁছবে অন্যদের কাছে। তারা যদি কন্ট্রিবিউট করে এই কজটায়, তাহলে এদের অনেক হেল্প হবে। এটাই আমার যা বলার। আমার চ্যানেলের ব্যাপারে আর কিছু বলছি না। একটু যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটু করে দেবেন। আমরা এটা দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি শুধু এইটুকুই বলতে পারি, এটা জাস্ট দ্য বিগিনিং। অনেক কিছু প্ল্যান করা আছে, আমাদেরও ফাইন্যান্সিয়াল দিকটা দেখতে হয়, তো সেইটা আমাদের দিকটা ঠিক হলে আমরা অনেকভাবে সোসাইটিকে হেল্প করতে পারবো। তো এটাই, আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট যদি সাবস্ক্রাইব না করে থাকেন জাস্ট সাবস্ক্রাইবটা করে দিন। আর ভিডিওটা এটা বলেই শেষ করছি যে যদি আপনারা কিচ্ছু কন্ট্রিবিউট করতে চান, প্লিজ ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আর কন্ট্রিবিউট করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।